আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে নিরাপদে রয়েছো। করোনা প্রতিরোধের জন্য আমরা এখন সবাই বাড়ির মধ্যে 21 দিন থাকব। এই সময়কালের মধ্যে সবাই নিরাপদে থাকো। যে সাবধানতাগুলো অবলম্বন করার কথা সরকারের পক্ষ থেকে, বিভিন্ন স্বাস্থ্য বিভাগ থেকে বা বিভিন্ন মিডিয়াতে যেভাবে প্রচার হচ্ছে, সেই মতো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, সাধারণ নিয়মকানুনগুলো মেনে চলো। তাহলে আশা করব বিপদ কেটে যাবে, আবার আমরা স্বাভাবিক জীবনযাত্রায় খুব শিগগির ফিরে আসব। এই সময়কালের মধ্যে আমি তোমাদের ক্লাস 12-এর কিছু পড়া অন্তত একটু এগিয়ে রাখি, তা না হলে আমাদের সময় কমে যাবে ক্লাস 12-এর জন্য। তো সেই কারণে আমরা শুরু করছি। প্রথমে ক্লাস 12-এর প্রথম ইউনিট জীবের জনন, এই অধ্যায়টি আমরা এখন শুরু করব। জীবের জনন এই যে ইউনিট, এই ইউনিটে নম্বর রয়েছে 14 নম্বর রয়েছে। তোমরা সূচিপত্রে গেলেই ওখানে দেখতে পাবে বইয়ের শুরুতে। হ্যাঁ, বইয়ের কথাটা বলে নিই, সাঁতরার বইই হবে টেক্সট বই ক্লাস 12-এর জন্য। তোমরা এই বইটি এখন কিনতে পারবে না, যারা কিনেছো তাদের ঠিক আছে, যারা কেনোনি আপাতত তোমরা একটু এই আলোচনাগুলো শুনে রাখো, তারপর যখন বই জোগাড় করবে বা বই কিনে নেবে তখন এটা ভালোভাবে বুঝতে পারবে। তারা শুনে রাখো, আর যাদের বই আছে তারা তোমাদের ক্ষেত্রে অসুবিধে হবে না। প্রথম ইউনিটে রয়েছে নম্বর 14, যেখানে এমসিকিউ থাকবে 3টে, ভিএসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে একটা, শর্ট আনসার 2 নম্বরের থাকবে একটা, শর্ট আনসার 3 নম্বরের থাকবে একটা, এবং লং আনসার 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে একটা। সব মিলিয়ে 14। তো এই ইউনিটের আন্ডারে প্রথম যে অধ্যায় রয়েছে সেটিও জীবের জনন। তো এই অধ্যায়ে খুব বড় কোয়েশ্চেন জেনারেলি আসে না, ছোট কোয়েশ্চেনের প্রবণতাই বেশি, কারণ চ্যাপ্টারটি ছোট। এখানে অনেক বিষয় রয়েছে যেগুলো তোমাদের কিছুটা পরিচিতও বটে। তো আমরা প্রথম কয়েকটা কোয়েশ্চেন বলছি, যে কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব পরপর। জনন কাকে বলে, জননের গুরুত্ব আলোচনা কর। জনন কাকে বলে, জননের গুরুত্ব আলোচনা কর। এটা আলোচনার মতো তেমন কিছু নয়, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ জননের সংজ্ঞা তোমরা আগেও পড়ে এসেছো, এবং জননের গুরুত্ব কি, যে বংশ বিস্তার করা, প্রজাতির অস্তিত্ব বজায় রাখা, জীবজগতের ভারসাম্য বজায় রাখা, ইত্যাদি ইত্যাদি, সেগুলো তোমরা জানো। ফলে এটা তোমরা বই থেকেই প্রথমে দেখে নেবে। এরপরে রয়েছে যে কোয়েশ্চেন, সেটা আমরা বলবো অযৌন জনন। যে জননের যে জানো 3টে পদ্ধতি রয়েছে, অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। এর মধ্যে অঙ্গজ জনন কেবল উদ্ভিদের হয়, প্রাণীদের হয় না। আর অযৌন যৌন জনন উদ্ভিদ প্রাণী উভয়েরই হয়। এছাড়াও একটি বিশেষ জনন অপুংজনী রয়েছে। অযৌন জননটা আমরা প্রথমে আলোচনা করব। তোমরা প্রশ্নটা লিখে নাও, অযৌন জনন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অযৌন জনন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটা একটা প্রশ্ন। এখানে বলি অযৌন জননের সংজ্ঞাও তোমরা জানো, যে গ্যামেট উৎপাদন হয় না। গ্যামেট উৎপাদন ছাড়াই, গ্যামেট হলো যৌন জননের বৈশিষ্ট্য, গ্যামেট উৎপাদন ছাড়াই যখন জনিত্রী জীবের কোনো দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু উৎপাদনের মাধ্যমে, রেণু উৎপাদন সাধারণত রেণুটা উদ্ভিদের ক্ষেত্রেই বেশি হয়, অথবা দেহকোষ কোনো বিভাজিত হয়ে অপত্য জীব সৃষ্টি হয়, তখন তাকে অযৌন জনন বলা হয়। আর অযৌন জননের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এগুলো অ্যামাইটোসিস পদ্ধতিতে হতে পারে বা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হতে পারে। অপত্য জীবের সমান বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়, জনিত্রী এবং অপত্য একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এখানে কেবল একটি জীব জননে অংশগ্রহণ করে। এই যে বৈশিষ্ট্য আরও কিছু রয়েছে, সেগুলো তোমরা বই থেকেই দেখে নেবে, তত গুরুত্বপূর্ণ এটা নয়। কিন্তু এবার যে কোয়েশ্চেনটা বলছি সেটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো যে অযৌন জননের প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো। অযৌন জননের প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো। এখানে এত বড় কোয়েশ্চেন তো পরীক্ষায় আসে না, কিন্তু এর মধ্যে যে প্রকারভেদগুলো আছে, প্রত্যেকটা যেগুলো আমি মেনশন করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গে তার উদাহরণগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসার প্রচুর সম্ভাবনা থাকে।
তো এই কোয়েশ্চেনের আলোচনায় আমি টেক্সট বইটা বলছি এবং তোমরা সেই টেক্সট বইয়ের সেই অংশগুলো তোমরা আলোচনায় তোমরা দাগ দিয়ে নেবে, আমি যেগুলো মেনশন করব তারপর আমি সেগুলো বুঝিয়েও দেব। অযৌন জননের প্রকারভেদগুলো দেখো বইয়ে রয়েছে, এটা নতুন এডিশন যে বই তার 10 পৃষ্ঠায় রয়েছে, একটু নিচের দিকে। বিভাজন, বাডিং বা কোরকোদ্গম, গেমিউল গঠন, খণ্ডীভবন, পুনরুৎপাদন, রেণু উৎপাদন ও অ্যাপোমিক্সিস, এই এতগুলো টাইপ রয়েছে, এই প্রত্যেকটা টাইপই আমাদের পড়তে হবে। তো প্রথমে বিভাজন, এটা নিয়ে আলোচনা করা যাক। পুরোটা আমরা এই পর্বে আলোচনা করতে পারবো না, আমরা পার্ট ভাবে আলোচনা করব। প্রথমে বিভাজন নিয়ে আসছি, যে বিভাজন মাইটোসিস পদ্ধতিতে, কিছু ক্ষেত্রে এটা অ্যামাইটোসিসও হতে পারে, বিভাজিত হয়ে একটা জনিত্রী থেকে অপত্য জীব সৃষ্টি হওয়া, দুটি বা দুইয়ের অধিকও হতে পারে অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতি হচ্ছে দ্বিবিভাজন। এটা অত্যন্ত সরল পদ্ধতি। এর আবার অনেকগুলো বিভাগ রয়েছে, চার্টে দেখো, দ্বিবিভাজন আর বহু বিভাজন। আবার দ্বিবিভাজনের মধ্যে রয়েছে সরল, অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ, তির্যক, এতগুলো রয়েছে। তো প্রথমে দ্বিবিভাজনে আসা যাক। তোমরা ছবিটা বইয়ে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে এখানে ব্যাকটেরিয়া ক্ষেত্রে দ্বিবিভাজন বলা হয়, দেখানো হয়েছে, এবং অবশ্যই ব্যাকটেরিয়া অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়। এখানে ব্যাকটেরিয়ায় নিউক্লিয়াস থাকে না, থাকে একটা মুক্ত ডিএনএ, নগ্ন ডিএনএ, এটা জানো। এই মুক্ত বা নগ্ন ডিএনএ প্রথমে রেপ্লিকেশন হয়ে দুটো ডিএনএ হয়, একটা ডিএনএ থেকে তৈরি হয় দুটো ডিএনএ, তারপর সেই দুটো ডিএনএ আস্তে আস্তে দুপাশে সরে যায়। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে মাঝখানে ছিল ডিএনএটা রেপ্লিকেশন হয়ে দুটো ডিএনএ হলো এবং সেটা দুটো আস্তে আস্তে দুপাশে সরে গেল। এই সময় কোষটিও একটু আকারে বড় হয়, ব্যাকটেরিয়ার যে কোষটা একটু আকারে বড় হয়। তারপর ঠিক মাঝখানে আস্তে আস্তে দুদিক থেকে বিভাজন হতে শুরু হয় এবং কোষটি বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত হয়, অর্থাৎ দুটি ব্যাকটেরিয়াতে কোষে পরিণত হয়। এক্ষেত্রে কোষ প্রাচীর মাঝামাঝি ধীরে ধীরে কোষ প্রাচীরটা তৈরি হয় এবং এই বিভাজনে সাহায্য করে মেসোজোম। তোমরা 11-এ পড়ে এসেছো, মেসোজোম এতে সাহায্য করে। এটা হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বললাম। এছাড়া অ্যামিবারও দ্বিবিভাজন হয়। এক্ষেত্রে অ্যামিবার ক্ষেত্রে অবশ্য মাইটোসিস পদ্ধতিতে দ্বিবিভাজন হয়। প্রথমে নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, তারপর অ্যানাফেজ দশায় যখন দুদিকে চলে যায় ক্রোমোজোমগুলো দুই প্রান্তে, কোষের দুই প্রান্তে, তারপর মাঝখান থেকে শুরু হয় সাইটোকাইনেসিস, দুই প্রান্ত থেকে ভেতরের দিকে কোষ পর্দা ঢুকে আসতে থাকে। তখন অ্যামিবাটাকে দেখতে লাগে অনেকটা ডাম্বেলের মতো, ছবিতে তোমরা দেখতে পাবে, এবং মাঝখান থেকে ভাগ হয়ে গিয়ে দুটো অ্যামিবা তে পরিণত হয়। এইভাবে অ্যামিবার দ্বিবিভাজন ঘটে। অনুদৈর্ঘ্য বিভাজন ঘটে ইউগ্লিনার, অর্থাৎ এক্ষেত্রে লম্বালম্বী বিভাজন হয়। ইউগ্লিনার ছবি তোমরা দেখেছো 11-এ, এখানেও বইয়ে রয়েছে ইউগ্লিনার ছবি। ঠিক মাঝামাঝি এর মুখের ওপরের দিকে যে খাঁজ রয়েছে, সেই খাঁজের কাছ থেকে মাঝখান থেকে বিভাজন ঘটে। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, অর্থাৎ ক্যারিওকাইনেসিস হয়, তারপর লম্বালম্বী বিভাজিত হয়ে ওপর থেকে নিচের দিকে ইউগ্লিনার বিভাজন হয়, দিয়ে দুটো ইউগ্লিনাতে পরিণত হয়। একে বলে অনুদৈর্ঘ্য বিভাজন। এরপরে আমরা আসবো অনুপ্রস্থ, মানে আড়াআড়ি বিভাজন। এটা প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখা যায়। তোমরা ছবিতে দেখবে বা 11-এও পড়েছো, প্যারামেসিয়ামের দুটো নিউক্লিয়াস রয়েছে, একটা ম্যাক্রো বা মেগা নিউক্লিয়াস, আর একটা হলো মাইক্রো বা ছোট নিউক্লিয়াস। মেগা বা ম্যাক্রো নিউক্লিয়াস যেটা রয়েছে, এটা অ্যামাইটোসিস পদ্ধতিতে প্রথমে বিভাজিত হয়, আর মাইক্রো নিউক্লিয়াস যেটা রয়েছে, ছোট নিউক্লিয়াস, সেটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। তাহলে প্রথমে মেগা বা ম্যাক্রো নিউক্লিয়াসটা অ্যামাইটোসিস, তারপর মাইক্রো নিউক্লিয়াস বা ছোট নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে, তাহলে প্রত্যেকটা মেগা ও মাইক্রো এরা দুটো দুটো করে নিউক্লিয়াসে পরিণত হয়। এরপর প্যারামেসিয়ামের ঠিক মাঝ বরাবর খাঁজ তৈরি হয় এবং দুভাগে ভাগ হয়ে যায়, এবং প্রত্যেকটা অপত্য যে প্যারামেসিয়াম তারা একটা করে ম্যাক্রো আর একটা করে মাইক্রো, দুটো করে নিউক্লিয়াস পায়। এইভাবে আড়াআড়ি অনুপ্রস্থ বিভাজন হয়, প্যারামেসিয়ামের ক্ষেত্রে হয়। এছাড়াও প্যারামেসিয়াম ছাড়াও চ্যাপ্টাক্রিনি, প্ল্যানেরিয়া বা চ্যাপ্টাক্রিনি, এর ক্ষেত্রেও দেখা যায়। আরেকটা হচ্ছে সেরাসিয়াম। সেরাসিয়ামের উদাহরণ তোমরা ডাইনোফ্ল্যাজেলেটস 11-এ পড়ে এসেছো, সেরাসিয়াম। সেই সেরাসিয়ামের ক্ষেত্রেও আড়াআড়ি বিভাজন ঘটে, অনুপ্রস্থ বিভাজন। তির্যক বিভাজনের পরে রয়েছে, তির্যক বিভাজন মানে কোনাকুনি, অ্যাঙ্গুলার, এই কোনাকুনি বিভাজন হয়।
তির্যক বিভাজন। তির্যক বিভাজন সেরাসিয়ামের ক্ষেত্রে হয় তির্যক বিভাজন। আচ্ছা, একটু আগে আমি সেরাসিয়াম বললাম, ওটা আমার বলা ভুল হয়েছে, সেরাসিয়াম হবে না, ওটা দ্বিবিভাজন যেটা ছিল অনুপ্রস্থটা প্যারামেসিয়াম, সেরাসিয়ামেরটা তির্যক হবে, তির্যক বিভাজন, অর্থাৎ কোনাকুনি বিভাজন হয়। সেরাসিয়ামের উদাহরণ তোমরা ডাইনোফ্ল্যাজেলেটসে পড়ে এসেছো। আচ্ছা, বহু বিভাজন অর্থাৎ যেখানে, এবার বহু বিভাজন মানে নিউক্লিয়াসটা অনেকবার বিভাজিত হয় হয়ে অনেক অপত্য নিউক্লিয়াস তৈরি করে। তাহলে নিউক্লিয়াস একবার বিভাজন হয় না, এক্ষেত্রে অনেকবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য নিউক্লিয়াস তৈরি করে। তারপর প্রত্যেকটা নিউক্লিয়াস কিছুটা করে সাইটোপ্লাজম নিয়ে ছোট 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 স্পোর গঠন করে, রেণু গঠন করে। তারপর সেই রেণুগুলো বাইরে বেরিয়ে গিয়ে আবার অপত্য, অসংখ্য অপত্য সৃষ্টি করে। একে বলা হয় বহু বিভাজন, অর্থাৎ নিউক্লিয়াসটা বহুবার বিভাজিত হয়। অ্যামিবার ক্ষেত্রে এটা দেখা যায় বহু বিভাজন, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায়। অ্যামিবার ক্ষেত্রে কি হয়, প্রথমে ওর যে ক্ষণপদগুলো গুটিয়ে যায়, তারপর বাইরে সিস্ট মানে একটা ত্রিস্তর পুরু প্রাচীর তৈরি হয়, ত্রিস্তর প্রাচীর অ্যামিবার বাইরে। আর ভেতরে নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়ে অসংখ্য রেণু গঠন করে। যখন এটা প্রতিকূল পরিবেশে হয়, যখন জল শুকিয়ে যায় এরকম প্রতিকূল পরিবেশে, তো যখন অনুকূল পরিবেশ আসে তখন সিস্টটা বিদীর্ণ হয়, সিস্টের যে প্রাচীরটা রয়েছে সেই প্রাচীরটা বিদীর্ণ হয়, আর ভেতর থেকে অসংখ্য ওই যে রেণু ওগুলো বাইরে বেরিয়ে আসে এবং সেগুলো অঙ্কুরিত হয়ে ছোট ছোট অ্যামিবাতে পরিণত হয়। তো এই যে রেণুগুলো তৈরি হয় সিস্টের মধ্যে, তাকে বলা হয় সিউডোপোডিওস্পোর। সিউডোপোডিয়া মানে ক্ষণপদ, তো সিউডোপোডিওস্পোর। আর যে অপত্য অ্যামিবাগুলো অসংখ্য তৈরি হয় অনুকূল পরিবেশে ওই সিস্টের প্রাচীর বিদীর্ণ হয়ে, তাকে বলা হয় অ্যামিবিউল, ছোট ছোট যে অ্যামিবা তৈরি হয়। অবশ্য সবসময় যে সিস্টের মতো এই পুরু প্রাচীর তৈরি হবে এমন নাও হতে পারে, অর্থাৎ সিস্ট গঠন ছাড়াও নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়ে সিউডোপোডিওস্পোর তৈরি করতে পারে এবং সেই স্পোর অঙ্কুরিত হয়ে অপত্য অ্যামিবা তৈরি করতে পারে। এক্ষেত্রে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিবা, অপত্য অ্যামিবা তৈরি হয়। প্লাজমোডিয়াম অর্থাৎ প্লাজমোডিয়াম জানো, এটা হলো প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার পরজীবী। এরা মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে অসংখ্যবার বিভাজিত হয়ে, এই পদ্ধতিটাকে বলা হয় সাইজোগনি। সাইজোগনি পদ্ধতিতে অসংখ্যবার বিভাজিত হয়ে মেরোজয়েট গঠন করে। মেরোজয়েট, যে দশাটার নাম হলো মেরোজয়েট। তাহলে প্লাজমোডিয়াম মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে সাইজোগনি পদ্ধতিতে বহুবার বিভাজিত হয়ে মেরোজয়েট গঠন, অসংখ্য মেরোজয়েট গঠন করে। আবার স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে এটা প্রবেশ করে সেখানে যে উসিস্ট তৈরি হয়, সেই উসিস্ট অর্থাৎ এটা জাইগোট থেকে গঠিত হয় উসিস্ট, সেই উসিস্ট বারবার বিভাজিত হয়। সেই বিভাজনের পদ্ধতিকে বলা হয় স্পোরোগনি। সেটা স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে উসিস্ট বারবার বিভাজিত হয় স্পোরোগনি পদ্ধতিতে এবং তার ফলে তৈরি হয় স্পোরোজয়েট। স্পোরোজয়েট তাহলে মানব দেহে হয় মেরোজয়েট, যেটা সাইজোগনি পদ্ধতিতে লোহিত কণিকার মধ্যে, আর মশার দেহে কোষের মধ্যে তৈরি হয় স্পোরোজয়েট। এটা লালাগ্রন্থির মধ্যে হয়, লালাগ্রন্থির কোষে তৈরি হয় স্পোরোজয়েট, অসংখ্যবার বিভাজিত হয়ে। তাহলে পদ্ধতির নাম হলো স্পোরোগনি। তাহলে এটা হলো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। আর আরেকটা বলবো সেটা হচ্ছে প্লাজমোটমি। এটা খুব ইম্পর্টেন্ট, প্লাজমোটমিও ইম্পর্টেন্ট। প্লাজমোটমি হচ্ছে কিছু কিছু বহু নিউক্লিয়াসযুক্ত প্রোটোজোয়া, বহু নিউক্লিয়াসযুক্ত প্রোটোজোয়া যেমন ওপালিনা, পেলোমিক্সা, এই দুটো এক্সাম্পলই রয়েছে, ওপালিনা এবং পেলোমিক্সা, বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী। এদের ক্ষেত্রে মানে নিউক্লিয়াসটা বহুবার বিভাজিত হয়ে একটা বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী থেকে দুটো বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী উৎপন্ন হয়। একেই বলা হয় প্লাজমোটমি। তার প্লাজমোটমির ক্ষেত্রে কিন্তু মনে রাখবে সাধারণভাবে কি হয়, প্রথমে ক্যারিওকাইনেসিস তারপর সাইটোকাইনেসিস হয়। এই প্লাজমোটমিতে প্রথমে সাইটোকাইনেসিস হয় তারপর ক্যারিওকাইনেসিস, অর্থাৎ প্রথমে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যায়, ফলে যতগুলো নিউক্লিয়াস ছিল জনিত্রী কোষে তার ভাগ হয়ে দুদিকে অর্ধেক অর্ধেক চলে যায়। বহু নিউক্লিয়াসই থাকে কিন্তু অর্ধেক অর্ধেক হয়। তারপর সাইটোকাইনেসিস হওয়ার পর এবার নিউক্লিয়াসগুলো বিভাজিত হওয়ার ফলে কি হলো, প্রতিটা কোষে আগে জনিত্রীতে যতগুলো নিউক্লিয়াস ছিল ততগুলো নিউক্লিয়াসই আবার হয়ে যায়। তো আগে সাইটোকাইনেসিস পরে ক্যারিওকাইনেসিস হয়। ওপালিনা, পেলোমিক্সা
এই পর্যন্ত আপাতত এই ভিডিওতে আমি বললাম। এর পরের যেগুলো রয়েছে পরের অংশগুলো, সেগুলো আমি পরের ভিডিওতে আবার দেখব। ধন্যবাদ।